সো এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো। আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনারা সবাই কাইন্ডলি এখানে একটু কমেন্ট করবেন যে আসলে প্রশ্নের উত্তর আপনারা পারেন কিনা, না পারলেও কোনো অসুবিধা নেই, চেষ্টা করেন। প্রথম, এটা 50 BCS এ আসা একটা প্রশ্নটা আমরা একটু দেখে নিই। প্রশ্নটা হলো, বাংলাদেশের উন্নয়ন ধারায় সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটা? দেখেন এখানে আমাদের দেশের উন্নয়ন রিলেটেড কোশ্চেন কিন্তু আসে থাকে, 50 BCS এর কোশ্চেন এটা। দেখেন এটার উত্তরটা কি হতে পারে আপনারা বলতে পারবেন? দেখি আপনাদের কাছে কি মনে হয়, জনসংখ্যা বৃদ্ধি স্থবিরতা সত্ত্বেও জিডিপির বৃদ্ধির হার, শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা, রেমিটেন্স বৃদ্ধি কিন্তু শ্রম অভিবাসন হ্রাস, নাকি রপ্তানি বৃদ্ধি কিন্তু শিল্পায়ন কমে যাওয়া, কোনটা মনে হয় আপনাদের কাছে? আপনাদের কাছে কি মনে হয় দেখি কোনটা হতে পারে উত্তর? দেখি দেন তো কোনটা হতে পারে। সো এটা হলো শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা করা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করাই থাকি প্রচুর পরিমাণে। প্রাচীন হরিকেল জনপদ, আমি সবসময় বলি আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন, কারণ প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ থেকে প্রশ্ন আসে এবং জনপদগুলো থেকে প্রশ্ন আসে থাকে বেশিরভাগ সময়। যে দেখেন হরিকেল জনপদটি কোন কোন বিভাগের সমন্বয়ে গঠিত, তার মানে জনপদ নিয়ে কিন্তু সব সময় প্রশ্ন আসে। এবং এটার উত্তরটা কি হবে দেখেন আপনি, চট্টগ্রাম ও সিলেট। এবং চট্টগ্রাম ও সিলেটকে নিয়ে কিন্তু আরও অনেক ধরনের সাধারণ জ্ঞান প্রশ্ন আসে, যেমন বাংলাদেশের সবচেয়ে আয়তনে বড় বিভাগ চট্টগ্রাম, বাংলাদেশে সবচেয়ে বৃষ্টিপাত হয় কোন বিভাগে? সিলেট বিভাগে। মুক্তিযুদ্ধের সময় সিলেট 4 এবং 5 নম্বর সেক্টরে পড়েছে। ঠিক আছে, রাজশাহী, রংপুর, এগুলো নিয়ে পড়বেন। রংপুর হচ্ছে বাংলাদেশের 7ম বিভাগ, রংপুরের 7ম বিভাগ। বাংলাদেশের সবচেয়ে দামি পাট, মেস্তা পাট কোথায়? রংপুর বিভাগে জন্মে। রাজশাহীতে, বাংলাদেশের সবচেয়ে গরম পড়ে কোন জায়গায়? রাজশাহীতে। রাজশাহী খুবই বিখ্যাত এবং খুব সুন্দর একটা শহর, রাজশাহী শহর আমাদের। খুলনা, হ্যাঁ খুলনা নিয়ে আপনি পড়বেন, খুলনা রূপসা নদীর তীরে খুলনা। হ্যাঁ, তারপর ঢাকা, জনসংখ্যায় সবচেয়ে বড় হলো কি? ঢাকা বিভাগ এবং ঢাকা জেলা। এই যে বিভিন্ন তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আপনি পড়বেন এবং আপনি চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরেরটা আমরা দেখি, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? যেমন দেখেন নদ নদী নিয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, নদ নদী নিয়ে প্রশ্ন এসে থাকে। আমরা খুব নদী চিত্র এঁকে পড়াই, অনেকে আবার মুখে বলে দেই কোন কোন টপিকগুলো আসে। নদ নদী নিয়ে তথ্যগুলো আপনি পড়বেন। যেমন দেখেন নদ নদী নিয়ে, বাংলাদেশের নদীর নামে একটা জেলার নাম বলি, ফেনী জেলা বাংলাদেশের নদীর নামে। ঠিক আছে, সো নদীর নামে বাংলাদেশের জেলা আছে। রূপলাল সাহা নামে একটা নদী আছে, সেটা হলো রূপসা নদী। হ্যাঁ, খুলনার রূপসা নদী। ঠিক আছে, বাংলাদেশের খরস্রোতা নদী হলো কর্ণফুলী। সো এগুলো একটু পড়ার চেষ্টা করুন। আমাদের সোহান স্যার বলছেন মাই টিচার দ্য অব্র স্যার, থ্যাংক ইউ সো মাচ সোহান স্যার, আপনি কেমন আছেন? বাংলাদেশের দীর্ঘতম নদী বলতে আমরা পদ্মাকে বুঝবো। ঠিক আছে, তাহলে দেখছেন যে বিশেষ পরীক্ষা নদ নদী নিয়ে প্রশ্ন আসে। তাহলে আজকে আপনি যে ক্লাসটা করছেন আপনি কিন্তু জেনে গেলেন যে বিশেষ পরীক্ষায় নদ নদী নিয়ে কি আসে, প্রশ্ন আসে। এরপরেটা আমরা দেখি, কোন জেলায় রেল যোগাযোগ নাই? জামালপুরে আমি রেলে গিয়েছি, নাটোরে রেলের কানেকশন আছে, নেত্রকোনায় আছে। সো রেলের কানেকশন নাই হলো পটুয়াখালী জেলায়। বাংলাদেশের সাগর কন্যা বলা হয় পটুয়াখালীকে। সাগর কন্যায় সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়। বাংলাদেশের কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায় এবং এটি হলো মাত্র 18 কিলোমিটার। হ্যাঁ, এটার দৈর্ঘ্য কত? 18 কিলোমিটার। এরপরে আসি, ঘূর্ণিঝড় সিডর বা আয়লা। দেখেন ঘূর্ণিঝড় রিলেটেড, ঘূর্ণিঝড়ের নাম রিলেটেড কোশ্চেনগুলো আসে। সিডর ও আয়লা বাংলাদেশে আঘাত হানে কত সালে? তাহলে দেখছেন যে ঘূর্ণিঝড় রিলেটেড বা এই জাতীয় কোশ্চেন্সগুলো আসে। সো এটা যদি আমরা দেখি তাহলে আপনাদের কাছে কি মনে হয় এটার উত্তর কি হতে পারে? বলেন তো কি হতে পারে এটার উত্তর? দেখি ঘূর্ণিঝড় রিলেটেড প্রশ্নগুলো আমি দেখছি, আকলিমা উত্তর দিয়েছে, মিম উত্তর দিয়েছে, মুরসালিন উত্তর দিয়েছে, স্নেহা উত্তর দিয়েছে। সো এটার উত্তর হলো 2007 এবং 2009। এই প্রশ্নগুলো কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখি বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোথায়? হ্যাঁ, তার মানে দেখেন আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান রিলেটেড কোশ্চেনগুলো আসে এবং আমরা জানি সেটা হলো যুক্তরাজ্যে। এরপরেরটা আমরা দেখি, সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশের সংসদের উচ্চকক্ষে কয়টি আসন প্রস্তাব করে? রিসেন্ট প্রশ্ন থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো এই জাতীয় প্রশ্নগুলো দেখার চেষ্টা করবেন। বাংলাদেশের কত সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে? খেলাধুলা রিলেটেড প্রশ্ন আসে। বাংলাদেশে যে খেলাধুলা রিলেটেড কোশ্চেন, সেই খেলাধুলা রিলেটেড কোশ্চেনগুলো দেখার চেষ্টা করবেন, বিকজ খেলাধুলা রিলেটেড প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষায় কি এসে থাকে। সো এটার উত্তরটা দেখে নেন, 1984 সাল। 1900 কত সাল? 84 সাল। ঠিক আছে, সো খেলাধুলা রিলেটেড কোশ্চেন্সগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। কেমন? এই যে অলিম্পিক নিয়ে প্রশ্ন আসে, খেলাধুলার রিসেন্ট এবং প্রিভিয়াস নিয়েও প্রশ্ন আসবে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? তার মানে সংবিধান নিয়ে একটা হলো আমরা প্রশ্ন পাবো। সো সংবিধানটা আমরা ভালো করে পড়বো, আমাদের সংবিধানের কোন কোন অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ, সংবিধানের মূলনীতি কয়টি, তফসিল কি জিনিস,
হ্যাঁ, এগুলো আমরা মোটামুটি ক্লাসে বোঝায় থাকি। তফসিল কি, সংবিধানের মূলনীতি কি, মূলনীতিগুলো কেন গুরুত্বপূর্ণ, নিচের কোনটি বাংলাদেশের সংবিধানের মূলনীতি, সংবিধান কিভাবে তৈরি হয়, আমাদের ইতিহাস কি, প্রেক্ষাপট কিভাবে আসছে আমাদের সংবিধানের ধারাগুলো নিয়ে আলোচনা করি, অধ্যায়গুলো নিয়ে আমরা বলে চলে, খুঁটিনাটি প্রত্যেকটা তথ্য। বিদ্যাবাড়ি আপনাকে সংবিধান রিলেটেড 2টো ক্লাস দিবে, সংবিধান রিলেটেড আমরা 2টো ক্লাস দিই। টোটাল বাংলাদেশ বিষয়গুলিতে আপনাকে আমরা বলে থাকি 16টা ক্লাস দেই, বাট আমরা 17 থেকে 18, 20টা পর্যন্ত ক্লাস দিয়ে থাকি। বাট 16টা ক্লাস আমরা 16টা লেকচার বাংলাদেশ বিষয়গুলির পড়াই। তার মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ নিয়ে 2টো, মুক্তিযুদ্ধ নিয়ে 3টি এবং সংবিধান নিয়ে আমরা 2টো ক্লাস দিয়ে রাখি। আর অন্য বিষয়গুলো তো আছে, অর্থনীতি নিয়ে 2টো ক্লাস দিয়ে থাকি। সো এরকম অন্য টপিকগুলো নিয়ে আমরা প্রচুর পরিমাণ কোশ্চেন ক্লাস আপনাদেরকে প্রোভাইড করি। 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় এবং বাংলাদেশের সংবিধান হলো একটা দুষ্পরিবর্তনীয় সংবিধান, যে সংবিধানটা সহজে পরিবর্তন করা যায় না। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না? এরকম প্রশ্ন আসে একটু ভেতরের থেকে, কেরানীগঞ্জ। সো মুক্তিযুদ্ধের সেক্টরগুলো, সেক্টর কমান্ডার, সেক্টর রিলেটেড বিষয়গুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। আমাদের মুক্তিযুদ্ধের সময়কার গভর্নমেন্টের বিষয়গুলো বা তথ্যগুলো আপনি একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? বাংলাদেশের পদ্মা ও যমুনা, দেখেন এই যে নদী নিয়ে আবার প্রশ্ন আসছে 50তম বিসিএসে। পদ্মা ও যমুনা নদীর শাখা নদী হচ্ছে গড়াই ও ধলেশ্বরী। শাখা নদী, নদ নদীর মিলনস্থল, এগুলোও মোটামুটি পরীক্ষায় আসে, ঠিক আছে? ও একজন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, মুক্ত আকাশে মুক্ত পাখি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপর আসেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটা? আমাদের দেখেন অর্থনীতি রিলেটেড কোশ্চেন্স, কিন্তু আমরা জানি আমাদের অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক, ঠিক আছে? কোন সংস্থা বাংলাদেশের জিডিপি হিসাব করে? এই কোশ্চেনটা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে কোন সংস্থা বাংলাদেশের জিডিপি হিসাব করে, আমরা সবাই জানি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আমাদের জিডিপিটা কি হিসাব করে, ঠিক আছে? জিডিপি, এনএনপি কি, এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটা? এটা তো সবাই পারা উচিত। আমাদের রপ্তানি আয়ের প্রধান উৎস হচ্ছে তৈরি পোশাক রপ্তানি। হ্যাঁ, সবসময় কঠিন প্রশ্ন আসবে এরকম মেন্টালিটি রাখা উচিত না। অনেক সময় সহজ প্রশ্ন, জানা প্রশ্ন, পারা প্রশ্ন আসবে। যেমন এই প্রশ্নটা 50তম বিসিএসে আসছে, এটা অনেক পরীক্ষায় এই প্রশ্নটা কি এসে থাকে, ঠিক আছে? এরপরে আপনি দেখেন কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময়? আমরা জানি সেটা হলো পাট। বাংলাদেশের সবচেয়ে দামি পাট মেস্তা পাট রংপুরে জন্মে। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট জন্মে হচ্ছে ফরিদপুর জেলায়। আমাদের ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট জন্মে, ঠিক আছে? সো এই জিনিসগুলো মোটামুটি পড়ার চেষ্টা করবেন। ধান নিয়ে পড়ার চেষ্টা করবেন। যেমন আমরা উন্নত জাতের ধানগুলোর নামগুলো পড়াই দিই, সেটা ফর্মুলা আকারে লেখাই দিই যাতে ধান রিলেটেড মনে থাকে। বাংলাদেশে কয় ধরনের ধান হয় এগুলো আমরা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদী কোনগুলো? হ্যাঁ, শাখা নদী হচ্ছে গড়াই এবং ধলেশ্বরী। আচ্ছা, কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়? যেমন ধরেন রপ্তানি পণ্যের অবমূল্যায়ন, আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ, আয়কর ফাঁকি দেওয়া, অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো, এটা হলো আয়কর ফাঁকি দেওয়া, এটা মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি? এটা একটা অর্থনীতি রিলেটেড প্রশ্ন। দেখেন রপ্তানি বাড়ানো, তার মানে আপনি খেয়াল করছেন, আপনাকে যে এই যে কোশ্চেনগুলো আমি দেখাইলাম এতক্ষণ ধরে, এখানে খেয়াল করে দেখেন, এখানে প্রচুর পরিমাণ প্রশ্ন অর্থনীতি রিলেটেড, তারপরে হচ্ছে আপনার আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড, তারপরে আমাদের হচ্ছে আপনাকে কি বলে এটাকে, অর্থনীতি, মুক্তিযুদ্ধ, সংবিধান, হ্যাঁ, নদ নদী, এই জায়গা নিয়ে ভাষা আন্দোলন বা এই জায়গার প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে, ঠিক আছে? এই জায়গার প্রচুর পরিমাণ প্রশ্ন আছে। আফরোজ আক্তার বলছে, স্যার থ্যাংক ইউ এত সুন্দর করে বোঝানোর জন্য। এগুলো একটু দেখেন, এগুলো আপনাদের অন্য পরীক্ষা কাজে লাগবে, ঠিক আছে? এই জন্য আমি প্রিভিয়াস আসা কোশ্চেনগুলো দেখাচ্ছি যে কোশ্চেন প্যাটার্ন কি। আমার উদ্দেশ্য হচ্ছে আজকের লাইফটাতে খুব সিম্পল, আমরা জটিল কিছু করছি না। আমার উদ্দেশ্য হচ্ছে যারা একেবারে বিগিনার, যারা বিসিএস প্রিপারেশন নেওয়া শুরু করছেন, তারা অ্যাটলিস্ট আজকের ক্লাসের পরে জানবেন যে প্রিলিতে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। সে আজকের ক্লাসের পরে জানছেন যে আসলে সিলেবাসটা দখল নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যানালাইসিস করা গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেটা গুরুত্বপূর্ণ। ওই জিনিসগুলো মোটামুটিভাবে একটু দেখানোর চেষ্টা করছি। সো বিদ্যাবাড়ি আপনাকে কি দিবে? দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস। যে আপনি এতক্ষণ ধরে বলছেন অনেক কিছু, আমি যদি বিদ্যাবাড়িতে আসি আমি কি পাবো? আপনি 180টা লাইভ ক্লাস পাবেন, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টা করে। আপনি এই ক্লাসগুলো সবগুলো রেকর্ড পাবেন। আপনি লাইভ ক্লাস করতে পারবেন প্লাস রেকর্ড পাবেন। আপনি ফাউন্ডেশন ক্লাস পাবেন 20টা, 120টা লাইভ ক্লাসের সাথে অ্যাডভান্স লিখিত লাইভ ক্লাস আমরা 40টা, লিখিতর উপরে 40টা লাইভ ক্লাস দিয়ে অ্যাডভান্স। প্রায় 10,000 প্রশ্নের উপর আপনি পরীক্ষা দিবেন। 10,000 এক্সাম, বিদ্যাবাড়ি এক্সামে খুব প্রায়োরিটি দেয়। 10,000 প্রশ্নের উপর আমরা পরীক্ষা দিব। আমরা 32 সপ্তাহের হোম অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। আপনি বাসায় যেন আপনাকে অ্যাসাইনমেন্ট দিব, কাজ দিব, আপনার পড়ার প্রতি আগ্রহ হবে, নাহলে আপনাকে তো ভালো লাগবে না, আপনাকে তো একটা টাস্ক করতে দিতে হবে। সো আমরা 32 সপ্তাহের
অ্যাসাইনমেন্ট টাস্ক দেই, একজন মেন্টর থাকবে আপনার যে কোনো প্রবলেমে 24 ঘন্টা উনি আপনাকে সাপোর্ট দিবে, এবং 10টি বিষয়ের তথ্য সমৃদ্ধ লেকচার শিট পিডিএফ আকারে পাবেন। এটা একটু বলে রাখি, পিডিএফ আকারে পাবেন। যদি কেউ হার্ড কপি লাগে সে অর্ডার দিলে সে পাবে, তবে হার্ড কপিটা পাবে হলো যারা ভর্তিকৃত তারা।